আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকারকে সবাই ফেসবুক মার্কা সরকার হিসেবে অভিহিত করছেন। এই সরকারের যত হম্বিতম্বি, যত হাকডাক সব কিছুই ফেসবুকের মাধ্যমে হয় এবং এই সরকার যা কিছু করে, যা ফেসবুকে আওয়াজ তোলা হয় এবং যার মাধ্যমে ভয় দেখানো হয়। তো সেই যে ফেসবুক মার্কা সরকার, সেই সরকারের এই যে দুরবস্থা, সেই দুরবস্থা কিভাবে হলো? প্রথম কারণ হলো যে এই সরকারের যে একটা আইনগত ভিত্তি, সেই আইনগত ভিত্তি নিয়ে প্রথম দিন থেকেই একটা তর্ক-বিতর্ক হচ্ছে। যে এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকার? কিংবা এই সরকার কি যে একটা ইন্টারিম সরকার হিসেবে বলা হচ্ছে, এই ধরনের কোনো কথাবার্তা আমাদের সংবিধান, আইন আদালত কিংবা আমাদের যে কাস্টমস রয়েছে, কাস্টমস মানে প্রথা, সেই প্রথার মধ্যে এগুলো রয়েছে কিনা? তারপর এই সরকারের পেছনে জনসমর্থন কত ভাগ, কত পার্সেন্ট? দেশের প্রধানতম রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কিভাবে এই সরকারকে গুরুত্ব দিচ্ছে, মূল্যায়ন করছে, সরকারকে সহযোগিতা করছে এবং রাষ্ট্রের যে প্রশাসন যন্ত্র রয়েছে সেগুলোর সঙ্গে সরকারের যে সংযোগ, সরকারের যে বন্ধুত্ব, সরকারের যে সহযোগিতামূলক আচরণ সেটা কেমন হচ্ছে? সব মিলিয়ে যখন এই সরকার ২০২৪ সনের আগস্ট মাসের ৮ তারিখে ক্ষমতায় এসেছিল বা শপথ নিয়েছিল, সেদিন থেকে বিতর্ক যে এটা সাংবিধানিক সরকার না অসাংবিধানিক সরকার, বিপ্লবী সরকার নাকি গণতান্ত্রিক সরকার, এটি কি যাকে বলা হয় গণঅভ্যুত্থানের সরকার নাকি একটা পশ্চিমাদের চাপিয়ে দেওয়া জোর জবরদস্তিমূলক একটি সরকার। তো এই ধরনের নানা রকম কূটচাল, কূটবিতর্কে সরকার কখনোই তাদের পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। কেন পারেনি? এর কারণ হলো সরকার যে কাজকর্মগুলো করেছে বা করে চলেছে তার একটিও জনগণের বিশ্বাস, আস্থা এবং ভালোবাসার কারণে হয়নি, কিংবা জনগণের কল্যাণে এ যাবৎকালে কোনো ঘটনা ঘটানো হয়েছে বা সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছে যেখানে ব্যাপক মাত্রায় জনগণের যে জনমত সেটি প্রতিফলিত হয়েছে। বরং সরকার যা কিছু করছে, যা কিছু বলছে বা সরকারি এমন কিছু সিদ্ধান্ত যা একটার পর একটা জনমনে অস্বস্তি তৈরি করছে, আতঙ্ক তৈরি করছে, ভয় এবং ভীতি তৈরি করছে এবং ক্রমশ এই দেশের যে ভূখণ্ড, সেই ভূখণ্ড থেকে জনগণের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা থেকে সরকারকে ক্রমশ দূরে, অনেক, অনেক দূরে নিয়ে যাচ্ছে। ফলে এই সরকারকে আমরা পথে, ঘাটে, মাঠে দেখতে পাই না। এই সরকারের কণ্ঠস্বর আমাদের যে বাংলা সাহিত্য, কৃষ্টি, কালচারের সঙ্গে কখনো সুর মেলায় না। তারা এসে জাতিসংগীত পরিবর্তন করার কথা ভাবল, সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলল। তারপর পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস, এটিকে নতুন করে আবার রিসেট বাটনে চাপ দিয়ে একটা আধুনিক বাংলাদেশ যা কিনা শুরু হবে ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখ থেকে, এইরকম একটা প্রস্তাবনা দিয়ে তারা যে সারা বাংলাদেশে সংস্কারের একটা ধুয়ো তুলেছে, এটি কালের বিবর্তনে মানুষের মন মস্তিষ্কে রীতিমতো বিষক্রিয়া তৈরি করেছে। এখন আপনি যদি কারো কানের কাছে গিয়ে ১০-১২ বার গিয়ে বলেন সংস্কার, 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 কিংবা সংস্কারের জনক ইউনূস, 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 কিংবা সংস্কারের জনক আলী-রিয়াজ, 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 কিংবা আলী-রিয়াজ এবং বদিউল আলম মজুমদার, ভাই ভাই, ভাই ভাই, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে মানুষের মনোমস্তিষ্কে এক ধরনের গোস্বা চলে আসবে। আমাদের এই বাংলায় গত দীর্ঘদিন ধরে কতগুলো নাম, কতগুলো মুখ, যেমন ধরুন জনাব আসিফ নজরুল সাহেব, কিংবা ধরুন সৈয়দা রেজওয়ানা হাসান, এই নামগুলো এবং মুখগুলো খুবই জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমান সরকারের কবলে পড়ে এখন তাদের অবস্থা এমন হয়ে গেছেন যে তারা
অনেক জায়গাতেই মবের শিকার হচ্ছেন। তাদেরকে আটকে রাখা হচ্ছে, তাদেরকে নিয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে, যেটা তাদের সারা জীবনের অর্জনকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তো যেটা বলছিলাম যে এইভাবে নানা রকম কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড ইতিবাচক, নেতিবাচক, জনকল্যাণ বা জনবিরোধী এ সকল মূল্যায়ন করার কোনো সুযোগই জনগণ পাচ্ছে না। জনগণ কেবলই মাত্র বলে যাচ্ছে, সব খারাপ, সব খারাপ, সব খারাপ। তো এই সব খারাপের কারণে কি হচ্ছে, সরকারের যারা কর্তা ব্যক্তি, আপনজন, প্রিয়ভাজন, বিপ্লবী সৈনিক, তারা এখন জনারণ্যে মানে জনগণের যে অরণ্য রয়েছে, যেখানে জনসমাবেশ হয়, যেখানে জনগণ থাকে ব্যাপক মাত্রায়, সেখানে তারা নির্ভয়ে, নিশ্চিন্তে, নির্ভাবনায় একাকী যেতে পারছেন না। তাদেরকে রাষ্ট্রীয় যে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, তারপরে সোয়াত, যে একেবারে খুব অত্যাধুনিক পুলিশ বাহিনী গঠন করা হয়েছে, সোয়াত, মোটা মোটা তাদের মাসেল, তাদের শরীর, অনেক ভারী ভারী অস্ত্র, সেগুলো নিয়ে যে পাহারা দেয় এই সোয়াত বাহিনী, তার সঙ্গে সঙ্গে ডগ স্কোয়াড, সেই ডগ স্কোয়াড নিয়ে তাদেরকে যেতে হচ্ছে বিভিন্ন জায়গাতে। এর বাইরে একাকী আকাশের চাঁদ দেখার সুযোগ তাদের নেই, তারকা গণনার সময় তাদের নেই। তখন তারা কি করে, একটা ইলিউশন, একটা কল্পনার জগৎ, একটা ভার্চুয়াল জগৎ তারা নিজেদের জন্য তৈরি করে রেখেছে। এবং ফলে এই সরকারের যত নামি দামি প্রভাবশালী যারা লোকজন রয়েছেন, তারা এখন মূল ধারার গণমাধ্যম, তারপরে মাইক, জনগণকে সামনে রেখে, লক্ষ জনতার সামনে এরকম কোনো যুগান্তরী ঘোষণা দেবে, সেই ঘোষণা দেওয়ার ফলে জনগণের মধ্যে একটা উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে এবং সেটা জাতীয় দৈনিকে বা গণমাধ্যমে দেশে এবং বিদেশে শীর্ষ নিউজ হবে। এরকম পরিস্থিতি নেই। তারা মাঝে মধ্যে ছোট ছোট জনসমাবেশে উত্তেজনাকর কিছু বক্তব্য দেন, কাউকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন, নেতিবাচক কথাবার্তা বলেন এবং সেগুলো গণমাধ্যমকে উত্তাল করে, জনগণকে বিক্ষুব্ধ করে এবং এতটা বিক্ষুব্ধ করে যে জনগণ তাদের সেই যে বিপ্লবী ভাই যারা জুলাই আগস্টের বিপ্লব যুদ্ধ, তারা যেভাবে ট্যাঙ্কের সামনে, বন্দুকের সামনে জীবনের মায়া ত্যাগ করে দাঁড়িয়ে গিয়েছিল ঠিক একটি বছর আগে, এক বছর পরে এখন এই যে বিপ্লবীদের কথা শুনে নতুন বিপ্লবী তারা উত্তাল হয়ে যাচ্ছে, নতুন একটা বিপ্লবের কথা বলা হচ্ছে। তো এই যে আমাদের যে জনসমুদ্র, আমাদের গ্রামগঞ্জ কিংবা সেই যে আকাশ বাতাস, সব কিছুতেই ঠিক ওই যে নুরুল দিনের সারা জীবনের মতো, যেখানে কবি শামসুল হক বলেছেন যে আকাশে এত সুন্দর একটা ধবল চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ, সারা পৃথিবীতে বা যে অংশে এই গোলার্ধে এই চাঁদ আলোকিত করছে, এই পূর্ণিমার আভাতে সারা পৃথিবী এই অংশটি, যে অংশে চাঁদ উঠেছে, ঝলমল ঝলমল করছে। আমাদের এই বঙ্গে সেই চাঁদের নিচে রয়েছে ৬৮,০০০ বা ৭৩,০০০ গ্রাম গঞ্জ, শহর, নগর, বন্দর। এবং এই চাঁদ যখন উঠেছে তখন রাজনীতির বিষ বাষ্পে সব কিছু তছনছ হয়ে গেছে। ঠিক সেই সময়টিতে যখন মানুষের মন বিষে ভরে গেছে, তখন নীলক্ষার বুকে এত বড় চাঁদ কেন সেই উদিত হলো, এটা নিয়ে কবি শামসুল হক প্রশ্ন করেছেন। ঠিক তদ্রূপ এই বাংলায় ঠিক একই অবস্থা বিরাজ করছে নুরুল দিনের সারা জীবনের যে কবিতা, সেই কবিতার কাহিনীর মতো করে। তো এখন যেটা বলি সেটা হলো যে এখন এই যে জনসমুদ্র, সেই জনসমুদ্রে গোল হয়ে বসার সময় এসেছে, কাছাকাছি এসে ভাগাভাগি করার সময় এসেছে, একে অপরের দুঃখকে ভাগ করে নেওয়ার, কথা বলার সময় এসেছে। ঠিক সেই সময়টিতে সরকারের সঙ্গে, বিপ্লবীদের সঙ্গে, জনগণের সঙ্গে দূরত্বর সৃষ্টি হয়েছে এবং সেই দূরত্বের মাঝে এসে একটা কল্পনার শক্তি বাসা বেঁধেছে এবং সেটি হলো সামাজিক মাধ্যম, ফেসবুক। এই সরকারের হর্তাকর্তা প্রায় সবারই ফেসবুক রয়েছে। সেখানে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস,
তার যে সকল কুশীলব রয়েছেন তারা, যে সকল বিপ্লবী যারা রয়েছেন তরুণ এবং যুবক, তারা সবাই তাদের যে মনের বেদনা, মনের কষ্ট, মনের দুঃখ, তাদের আশা আকাঙ্ক্ষা, আদেশ নির্দেশ সব কিছু তারা ঢেলে দেন কোথায়? ফেসবুকে। লক্ষ লক্ষ শেয়ার, লক্ষ লক্ষ লাইক, কমেন্ট, আর সেটা দেখে তারা মনে করেন যে মাই গড, এ কি হলো? এত জনসমর্থন নিয়ে পৃথিবীতে কোনো সরকার কি গঠিত হয়? কোনো বিপ্লব কি সাধিত হয়েছে? বিপ্লবের একটি বছর পর বিপ্লবের নায়ক মহানায়করা ফেসবুকে যে ঝড় তুলছে, এমন ঝড় কি পৃথিবীর কোথাও ঘটেছে? মিশরে কি নাসের করেছিল? মানে গামাল আবদেল নাসের কি এই ধরনের ঝড় তুলতে পেরেছিলেন? কিংবা বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ তিনি কি পেরেছিলেন সৌদি আরাবিয়াতে? কিংবা কামাল আতাতুর্ক? কিংবা সুলতান সুলেমান? কিংবা ভারত